বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির 7ম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পাইরেসি। পাশে লিখে রাখেন অধ্যায় 5A বা 5ক। অধ্যায় 5ক। এই যে অধ্যায়টা অপরাধমূলক ষড়যন্ত্র, এটা মাত্র 2টা ধারা নিয়ে, একটা হলো 120ক আর একটা হলো 120খ। আর অধ্যায়টাও কত, 5ক বা 5A। তো পুরাতন বইতে নেই, একটু একটু লিখে রাখবেন যে সর্বপ্রথম 1913 সালে অপরাধমূলক ষড়যন্ত্র একটি স্বতন্ত্র অপরাধ হিসেবে পেনাল কোড 1860-এর 120ক ধারা যুক্ত করা হয়। অর্থাৎ 1913 সালের আগে অপরাধমূলক ষড়যন্ত্র কিন্তু কোনো অপরাধ হিসেবে গণ্য হতো না। এই অপরাধমূলক ষড়যন্ত্রে অপরাধ হিসেবে এটা ঘোষণা করা হয় বা সংযোজন করা হয় দণ্ডবিধিতে কত সালে? 1913 সালে। পেনাল কোড 1860-এর 120ক এবং 120খ দ্বারা ধারা হবে। ধারা যুক্ত করার পূর্বে অপরাধমূলক ষড়যন্ত্র ছিল অপসহায়তার অপরাধ। অর্থাৎ এর আগে এই 120ক বা 120খ যখন ছিল না, তখন অপরাধমূলক ষড়যন্ত্রে সাজা দেওয়া হতো আপনার ওই যে অ্যাবেটমেন্ট, প্ররোচনার অধ্যায় অনুসারে। তাহলে আমরা এখানে জানলাম যে অপরাধমূলক ষড়যন্ত্র কত অধ্যায় আছে? 5A। কত ধারা? 120A and 120B। তো আমরা চলে আসি, অপরাধমূলক ষড়যন্ত্র কি। দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্র আমরা প্রকৃতপক্ষে যখন ওই যে ভিকারিয়াস লায়াবিলিটি পড়ছিলাম, তখন কিন্তু একটু ধারণা পাইছি। 34-এ ছিল যে 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এটা ছিল হচ্ছে তাদের সবাই সমানভাবে দায়ী করার জন্য মূল অপরাধের ধারার সাথে দেওয়া হতো কত? 34, যৌথ দায়। কিন্তু যদি এরকম হয় যে 2 বা ততোধিক ব্যক্তি তাদের পূর্ব পরিকল্পনা ছিল এবং তারা একটা অপরাধ করতে সম্মত হয়েছে, অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য সম্মত হয়েছে, মানে আমরা এই জায়গায় 2 বা ততোধিক ব্যক্তি আছে, আমরা কোনো অবৈধ কাজ করার জন্য একমত হয়েছি, অথবা কোনো বৈধ কাজ আমরা করতে যাচ্ছি অবৈধ উপায়ে, কিন্তু পরবর্তীতে সেটা করতে পারি কি পারি নাই সেটা হলো পরের ব্যাপার। ধরে নেন, বোঝার স্বার্থে বলতেছি করতে পারি নাই, তাহলে এটা হচ্ছে কি? অপরাধমূলক ষড়যন্ত্র। ওই কাজটা যদি আমরা করে ফেলতাম, তাহলে সবাইরে দায়ী করার জন্য ওই সুনির্দিষ্ট অপরাধের সাথে যোগ হতো কত? 34। আর যেহেতু 2 বা ততোধিক ব্যক্তি ষড়যন্ত্র করে কাজটা করতে পারে নাই, সেক্ষেত্রে আমরা তো জানি যে 34 হতে হলে অবশ্যই অপরাধটা সংগঠিত হতে হবে। এখানে যেহেতু অপরাধটা সংগঠিত হয় নাই, তাহলে সেক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্র একটা স্বতন্ত্র অপরাধ। অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সর্বনিম্ন কয়জনকে প্রয়োজন? সর্বনিম্ন 2 জনকে। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখেন, দণ্ডবিধির 120ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রকে ক্রিমিনাল কনস্পাইরেসিকে সংজ্ঞায়িত করা হয়েছে। ইংরেজি মনে রাখবেন, যখন 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে মানে যে কাজটা শুরু থেকেই অবৈধ অপরাধ, টু ডু অ্যান ইলিগাল অ্যাক্ট, অথবা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করতে। ধরেন আপনি ওই ড্রাইভিং লাইসেন্স করতে চান কিন্তু ঘুষ দিয়ে। ড্রাইভিং লাইসেন্স একটা বৈধ কাজ, কিন্তু করতে যাচ্ছেন কিভাবে? অবৈধ উপায়। করতে সম্মত হয়, তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। তাহলে আমরা যদি অপরাধমূলক ষড়যন্ত্রের উপাদানে চলে আসি, দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বা 2 এর অধিক ব্যক্তি বা সদস্য থাকতে হবে। অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে ব্যক্তি কত? সর্বনিম্ন 2 জন অথবা 2 এর বেশি। যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে অপরাধ করার গোল দিবেন একটি সম্মতি থাকতে হবে। এগ্রিমেন্ট, তাদের মধ্যে একটা কি থাকবে? সম্মতি। তাদের মধ্যে একটা সম্মতি থাকতে হবে। সম্মতি হতে হবে, আন্ডারলাইন করবেন, কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। তো এই যে সম্মতিটা, এই সম্মতিটা কিসের সম্মতি? কোনো অবৈধ কাজ করার জন্য বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য। উক্ত সম্মতি ছাড়াও, উক্ত সম্মতির আন্ডারলাইন করবেন, এটা যে আপনাদের পুরাতন বইতে নেই, উক্ত সম্মতি ছাড়াও উক্ত সম্মতির এক বা একাধিক পক্ষ দ্বারা কতিপয় কার্য করা হয়েছে।
কতিপয় কার্য মানে মূল যে অপরাধটা আমরা পরিকল্পনা করছি সেটা করি নাই, কিন্তু সেটা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কেমনে? আমরা এই জায়গা পরিকল্পনা করছি যে আগামীকাল বাংলাদেশ বার কাউন্সিল আমরা এই জায়গায় যারা আছি সবাই যে ভাঙচুর করবো, যেহেতু দীর্ঘদিন ধরে রেজাল্ট দিচ্ছে না। এ জায়গায় 2 বা ততোধিক ব্যক্তি আছে এবং ভাঙচুরের উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র নিয়ে আমরা ওই গুলিস্তান পর্যন্ত পৌঁছাইছি, এরপরে ধরা খেয়েছি। মানে এই অপরাধটা করার জন্য আমরা কি নিছিলাম, কতিপয় সদস্য কিছু কর্মকাণ্ড করছে, যদিও মূল অপরাধটা করতে পারে নাই, কিন্তু কোনো কাজ করা হয়েছে, সেটা বলছে আর কি। তো এখানে একটু যদি পড়ি যে 120 ক ধারায় 120 ক ধারায় ব্যাখ্যায় বলা হয়েছে, কোন অপরাধ সংগঠনের সম্মতি ব্যতীত অন্য কোন সম্মতি অপরাধমূলক ষড়যন্ত্র মনে গণ্য হবে না, যতক্ষণ পর্যন্ত না উক্ত সম্মতি ছাড়াও কতিপয় কার্য অনুরূপ সম্মতির এক বা একাধিক পক্ষ অনুরূপ চুক্তি অনুসারে সম্পাদন করে। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখেন ওই যে যা বললাম যে মূল অপরাধ হয় নাই, কিন্তু ওই যা পরিকল্পনা করছিলাম সেই সংক্রান্ত কি কোনো কার্য করা হয়েছে। তো আমরা জেনে রাখা ভালো। দেখেন 120 ক ধারা অনুসারে 2 ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র হয়। যদি বলেন 2 ভাবে, কিভাবে? অবৈধ কাজ করার জন্য আর বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য। 120 ক অনুযায়ী ষড়যন্ত্রের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, কোনোভাবে একজনকে দণ্ডিত করা যায় না। ষড়যন্ত্রের ক্ষেত্রে কোনোভাবেই কি একজনকে দণ্ডিত করা যায় না, সর্বনিম্ন দণ্ডিত করতে হবে 2 জন। কোন মামলায় 2 জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, একজন যদি খালাস পায় আর একজন কিন্তু শাস্তি পাবে না, বুঝলেন? একজনকে খালাস দিলে আর একজনকেও কি খালাস দিতে হবে। তার মানে একটা জিনিস এখানে দেখেন, একা একা আপনি যত পরিকল্পনা মনের মধ্যে করেন এটা অপরাধ না, কিন্তু যখন কুপরিকল্পনা আর একজনকে সাথে নিয়ে করবেন তখন সেটা কি অপরাধ। তো যদি অভিন্ন অভিপ্রায়ের অপরাধমূলক ষড়যন্ত্রের পার্থক্য বলি, পার্থক্য একটাই, ওখানে আপনার পরিকল্পনা ছিল, অপরাধটা সংঘটিত হয়েছে, ওটা স্বতন্ত্র অপরাধ না। কিন্তু এই জায়গা পরিকল্পনা ছিল, অপরাধটা সংঘটিত হয় নাই, এটা স্বতন্ত্র অপরাধ। আর অপসহায়তা ষড়যন্ত্রের যদি পার্থক্য খুঁজি, অপসহায়তায় একজনকেও দায়ী করা যায়, কিন্তু ষড়যন্ত্রের জন্য কয়জন রে? সর্বনিম্ন 2 জন রে। এতটুকু মনে রাখলেই হবে। আমরা চলে এসে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তিতে। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দিছে 120 ক আর শাস্তি বলছে 120 খ। 120 খ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি বিধান করা হয়েছে। 120 খ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের আন্ডারলাইন করবেন 2 ধরনের শাস্তির উল্লেখ করা হয়েছে। 120 খতে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি বলছে কয় ধরনের? 2 ধরনের। অপসহায়তার শাস্তি যেভাবে যে রূপে নির্ধারিত হয় সেরূপ, আর একটা হলো জরিমানা সহ 6 মাস। এই দেখা 120 খতে 2 প্রকার শাস্তি বলছে। এক প্রকার শাস্তি হলো যে প্ররোচনারও যে শাস্তি, ষড়যন্ত্রেরও সেই শাস্তি, আর এক প্রকার শাস্তি হলো 6 মাস। তাহলে কখন আমরা প্ররোচনারও যে শাস্তি, ষড়যন্ত্রেরও সেই শাস্তি, এটা কখনোই, এটা একটু দেখি। এটা হলো এই যে দেখেন 120 খ-এর 1 অনুসারে, 120 খ-এর 1 অনুসারে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য কোন সদস্য কোন অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের জন্য এমন ভাবে দণ্ডিত হবে যেন তিনি অপরাধ সংগঠনে অপসহায়তা করেছে, মানে প্ররোচনা করেছে। কি কি শর্ত পূরণ হলে? দেখেন, অর্থাৎ এই ক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় একইভাবে ওই ষড়যন্ত্রের শাস্তিও নির্ধারণ করতে হবে। কিসের কিসের ষড়যন্ত্র করলে প্ররোচনার যে শাস্তি, ষড়যন্ত্রেরও সেই শাস্তি। সেটা হলো কোন অপরাধ সংগঠন করতে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য হতে হবে। হ্যাঁ, আর যে অপরাধের ষড়যন্ত্র করা হয়েছে উক্ত অপরাধটি আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বা ততোধিক যাবৎ সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধে হতে হবে। কি কি বলছে? আপনি যদি মৃত্যুদণ্ডের ষড়যন্ত্র করেন শাস্তি প্ররোচনার মতো, আপনি যদি যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য অপরাধের ষড়যন্ত্র করেন শাস্তি কি প্ররোচনার মতো, আপনি যদি 2 বা ততোধিক বছর যাবৎ সশ্রম কারাদণ্ডযোগ্য কোনো অপরাধের ষড়যন্ত্র করেন শাস্তি কিসের মতো? প্ররোচনার মতো। ওই যে 109 থেকে 120 এর মতো, 109 থেকে 120 এর মতো।
এক্ষেত্রে এমন অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির জন্য কোনো ব্যক্তবিধান দণ্ডবিধিতে উল্লেখ করা হয়নি, তবে অবশ্যই ওই শাস্তির জন্য দণ্ডবিধিতে কোনো কি নাই, বিধান নাই। ওই যে প্ররোচনার মতো, প্ররোচনার শাস্তি যদি থাকতো তাহলে তো 109 থেকে 120 লাগতো না। ঠিক একই ভাবে যদি ষড়যন্ত্রের আলাদা শাস্তি থাকে তাহলে 109 থেকে 120 খরে প্রয়োজন নাই। তাহলে প্ররোচনারও যে শাস্তি, অপরাধমূলক ষড়যন্ত্রেরও সেই শাস্তি যদি ষড়যন্ত্র করেন কোন ধরনের অপরাধের, মৃত্যুদণ্ডযোগ্য, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, 2 বছর বা তার বেশি যাবৎ সশ্রম কারাদণ্ডযোগ্য, আবার হতে হবে কি সশ্রম কারাদণ্ডযোগ্য, এই ধরনের অপরাধের ষড়যন্ত্র যদি করেন তাহলে ওই ধরনের অপরাধের ষড়যন্ত্রের সাজা কি, প্ররোচনারও যে সাজা, ষড়যন্ত্রেরও কি এই সাজা। ধন্যবাদ। এখন কখন তাইলে 6 মাস হইতে পারে? এক কথায় বলা যায় যে এইগুলা ছাড়া আর অন্য সকল ক্ষেত্রে সাজা কত, 6 মাস। তার মানে বলা যায় যে 2 বছরের নিচে কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করি, বা 2 বছরের বেশি হলেও সমস্যা নাই, বাট সেটা বিনাশ্রম, তাহলে সাজা হবে কত, 6 মাস। এই যে দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি যে ক্ষেত্রে অনধিক 6 মাস হতে পারে, উপরে উল্লিখিত ক্ষেত্র বাদে অন্যান্য ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য কোনো ব্যক্তি 6 মাস পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ যে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সে অপরাধের শাস্তি যে কি 2 বছরের কম হলে সেই ক্ষেত্রে ষড়যন্ত্রের সদস্য 6 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে নাকি। কিন্তু যে ক্ষেত্রে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই অপরাধের শাস্তি 2 বছরের বেশি হলে বা মৃত্যুদণ্ড হলে বা যাবজ্জীবন কারাবাস হলে উক্ত অপরাধ সমূহের ষড়যন্ত্র করার জন্য কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান কি না থাকে, সেই ক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় সেইভাবে নির্ধারিত হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে 109 থেকে 120। খুব সহজ, শুনে রাখেন। 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি তারা কোনো অবৈধ কাজ করতে সম্মত হয় বা বৈধ কাজ অবৈধ উপায়ে সম্মত হয়, তারা এই বলে অপরাধমূলক ষড়যন্ত্র। এখানে কিছু কার্য কি করা লাগবে, সংজ্ঞা দিছে 120 ক, শাস্তি বলছে 120 খ। মৃত্যুদণ্ডযোগ্য, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, 2 বছর বা তার বেশি সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করলে শাস্তি 109 থেকে 120 এর মতো, মানে প্ররোচনার যে শাস্তি, ষড়যন্ত্রেরও কি সেই শাস্তি। আর ওইগুলা ছাড়া অর্থাৎ 2 বছরের নিচে কারাদণ্ডযোগ্য কোনো অপরাধের ষড়যন্ত্র করলে শাস্তি কত, 6 মাস। এই তো কথা। অধ্যায় কত, 5 ক, ধারা কত, 120 ক আর 120 খ। বিগত বছর প্রশ্ন দেখেন, 15 BGS পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল 2022 সালে, নিম্নের কোনটি অসংহত অপরাধ। এই ধরনের প্রশ্ন আসলে তো মোটামুটি মানে আপনাদের খবর আছে। অসংহত অপরাধ মানে হলো ইনকমপ্লিট, মানে যে অপরাধটা স্বয়ং সম্পূর্ণ না, বুঝছেন। এই জায়গায় চুরি গেছে নিয়ে আসছে, সাধারণ জখম অলরেডি হয়ে গেছে, গণ উৎপাত অলরেডি কি হয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র মূল অপরাধটা হতেও পারে নাও পারে, ভাই নাই, তাহলে এই ষড়যন্ত্রটা কি সম্পূর্ণ অপরাধ না, ইনকোয়েট ক্রাইম। বুঝতে পারছেন, মানে কোন জায়গা গান বাজে আবার, বুঝছেন। তাহলে এটা ইনকোয়েট ক্রাইম মানে কি অসংহত অপরাধ। এই আপনি কি সম্পূর্ণ মাহবুব সাহেব, সম্পূর্ণ? আচ্ছা, মাহবুব সাহেব বলেন তো, অপরাধমূলক ষড়যন্ত্র করতে হলে কয়জন রে লাগবে ভাই? 2 বা ততোধিক। ধরেন আপনি আর পূর্ণ একটা ষড়যন্ত্রের মামলার আসামি, এখন জানা গেল যে পূর্ণ কোনো অপরাধ করে নাই, পূর্ণরে খালাস দিছে, তাহলে আপনারা কি করবে? আপনারা সাজা দিতে পারবে না? বলেন। একই ঘটনায় ওরে চাই তো সাজা, খালাস দিছে, আপনারও খালাস দিবে, এই 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 সূত্র।
দেখেন আমরা দণ্ডবিধিতে যে রাষ্ট্রবিরোধী অপরাধ এই সম্পর্কে আলোচনা করছে 6ষ্ঠ অধ্যায়। আপনাদের সকল অধ্যায় মনে রাখার প্রয়োজন নাই, যেগুলা মনে রাখতে বলি ওইগুলা মনে রাখেন। এবং এই রাষ্ট্রবিরোধী অধ্যায়ে আলোচনা করছে 121 থেকে 130। রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ অফেন্সেস এগেইনস্ট স্টেট 6ষ্ঠ অধ্যায়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ দণ্ডবিধির কত অধ্যায় আলোচনা করেছে। 6ষ্ঠ অধ্যায়, এবং অধ্যায়টা হলো 121 থেকে 130। তো এখানে 121 ধারায় যেটা আছে দেখেন যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা সহায়তা, ধারা 121। 121 ধারায় নিম্নলিখিত কার্যগুলো অপরাধ যোগ্য করা হয়েছে, যথা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এমন যুদ্ধ ঘোষণায় প্রচেষ্টা করা, আর এমন যুদ্ধ ঘোষণায় সহায়তা করা। যুদ্ধ করা না, কিন্তু দেখেন যুদ্ধ কি ঘোষণা করা, প্রচেষ্টা করা, আর কি অপসহায়তা করা, মানে 3টার শাস্তি আছে। যুদ্ধ ঘোষণাও যদি কেউ করে তার বিরুদ্ধে মামলা হবে 121 ধারায়। প্রচেষ্টা, যুদ্ধর চেষ্টা, ঘোষণার চেষ্টা করতেছে, আর যুদ্ধ ঘোষণায় সহায়তা করতেছে, সবগুলোর ক্ষেত্রে মামলা হবে 121 ধারায়। ক বাংলাদেশের বিরুদ্ধে একটি অভ্যুত্থানে যোগদান করে, ক 121 ধারায় অপরাধ করেছে। তো যাদের বইতে নাই সমস্যা নাই, ওই যে ছকে যা আছে ওইটুক থাকলেই হবে ইনশাল্লাহ। এবং 121 ধারার শাস্তি দেখেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই সাথে কি অর্থদণ্ড, মানে এই ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অন্যদিকে 121 ধারায় উল্লেখিত অপরাধের সংগঠনে গোল দিবেন ষড়যন্ত্র করা, মানে 121-এ যা আছে এটার ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে 121 ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ, এবং 121 ক ধারায় অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস বা অনধিক 10 বছর বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। হ্যাঁ, হ্যালো। তো এখানে দেখেন 121-এ যেটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটার ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে শাস্তিযোগ্য 121 কতে। দেখেন এখানে কিন্তু ষড়যন্ত্রের আলাদা শাস্তি আছে। যদি ষড়যন্ত্রের আলাদা শাস্তি না থাকতো তাহলে এটার শাস্তি হতো কততে বলেন? 120 খ। 120 খ, ওই যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করছে, তাহলে 120 খতে শাস্তি হতো প্ররোচনার মতো, বুঝছেন? কিন্তু যেহেতু এই জায়গায় এই ষড়যন্ত্রের আলাদা শাস্তি আছে, তো ওই জায়গার যাওয়ার প্রয়োজন নেই। 121 ক ধারায় অভিযুক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস যা অনধিক 10 বছর হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে আমরা যদি এই জায়গায় যারা আছি, অনলাইনে যারা আছি, অফলাইনে যারা আছি, সবাই মিলে যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র করি, আমাদের বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 121 কতে। বুঝতে পারছেন? তো এখন আসি, এই শখ পড়বো তার আগে রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন 124A। রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা যে শাব্দিক অর্থ, এটা বোঝায় যে রাষ্ট্রের বিরুদ্ধে বোধহয় কোনো কাজ করছে। রাষ্ট্রবিরোধিতা, রাষ্ট্রবিরোধিতা, রাষ্ট্রদ্রোহিতা অনেকে আমরা জানি না। আইনের ভাষায় রাষ্ট্রদ্রোহিতা হলো সরকারের নিয়ে বাজে কিছু বলা, লেখা বা প্রকাশ করা। রাষ্ট্র না, কার বিরুদ্ধে? সরকারকে। যে দেখেন 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতা শাস্তিযোগ্য অপরাধ। 124 ক ধারা অনুসারে রাষ্ট্রদ্রোহিতা হলো আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি যে ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করা বা করার উদ্যোগ গ্রহণ করা, বা বৈরিতা সৃষ্টি করা বা করার উদ্যোগ গ্রহণ করা, এমন ঘৃণা বা বিদ্বেষ বা বৈরিতা গোল দিবেন মৌখিক বা লিখিত হতে পারে। রাষ্ট্রদ্রোহিতা কি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, বা চিহ্নের মাধ্যমে, এটা চিহ্নের মাধ্যমে হতে পারে, বা দৃশ্যমান বিবৃতির মাধ্যমে হতে পারে। এমন কার্য অবশ্যই স্বেচ্ছামূলক হতে হবে, স্বেচ্ছায়। আপনি যদি ইন্টারিমরে নিয়ে আজে বাজে কথা বলেন, উনি শেষকালে যাওয়ার সময় কিন্তু আপনার বিরুদ্ধে একটা রাষ্ট্রবিরোধিতার মামলা দিয়ে দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে রাষ্ট্রবিরোধিতার শাস্তিযোগ্য অপরাধ কত ধারায়? 124 ক। মেইন যে বিষয়টা জানা দরকার, একবার পরীক্ষায় এসেছিল যে রাষ্ট্রবিরোধিতা বলতে কি বোঝায়। রাষ্ট্রের বিরোধী অপরাধ, সরকারের বিরুদ্ধে অপরাধ কোনটা? সরকারের নিয়ে বিদ্বেষ প্রসূত কিছু বলা আর কি। রাষ্ট্রদ্রোহিতার ইংরেজি কি? সেডিশন। ধারা কত? 124 ক। এবার আমরা এখানে যে টেবিলটা আছে এই টেবিলে চলে আসি। আসেন টেবিল।
প্রথমে আমরা চলে আসি 121, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করা বা যুদ্ধ ঘোষণার সহায়তা করা, শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড নাকি, এবং অর্থদণ্ড। এই শাব্দিক অর্থ অনেকে বুঝেন না, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তার মানে এই জায়গায় যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, হয় তার সাজা হবে মৃত্যুদণ্ডের সাথে অর্থদণ্ড, নাহলে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে কি অর্থদণ্ড। শুধু অর্থদণ্ড দেওয়ার বিধান এই জায়গা নাই, আবার শুধু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধানও কি নাই। তাহলে হয় মৃত্যুদণ্ড অর্থদণ্ড হবে, যাবজ্জীবন কারাদণ্ড অর্থদণ্ড হবে, নাহলে সে খালাস। বুঝতে পারছেন? তাহলে এই ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 121 ক দেখেন, এটা যদিও পড়ছে যে বাংলাদেশের ভিতরে বা বাইরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটা আন্ডারলাইন করেন, বাংলাদেশের ভিতরে বা বাইরে। বাংলাদেশের ভেতরে বা বাইরে এই কথাটার অর্থ হলো যে বাংলাদেশ রাষ্ট্রের ভেতরে বা বাইরে বাংলাদেশের ভিতরে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা যুদ্ধ ঘোষণার সহায়তা করা, অপরাধের ষড়যন্ত্র করা। তাহলে শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস, যা অনধিক কত 10 বছর হতে পারে, এবং সেই সাথে অর্থদণ্ড। 122 পড়ার প্রয়োজন নাই, 23 পড়ার প্রয়োজন নাই। 124 ক দেখেন, রাষ্ট্রদ্রোহিতা, এটা বিবিআই। রাষ্ট্রদ্রোহিতার ইংরেজিতে কি বলে? সেডিশন। রাষ্ট্রদ্রোহিতার সাজা দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো আন্ডারলাইন করেন স্বল্প মেয়াদ, যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে, বা কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে, যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে, বা অর্থদণ্ড সহ। অনেক কথা বলা। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। আর যদি শুধু কারাদণ্ড দিতে চাই, তাহলে সর্বোচ্চ কারাদণ্ড হবে কত? 3 বছর। বুঝেন কিনা? পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে যে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড। যদি এই ধরনের প্রশ্ন আসে যে রাষ্ট্রদ্রোহিতার জন্য সর্বোচ্চ কি কারাদণ্ড হতে পারে, তাহলে উত্তর হবে 3 বছর। তাহলে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড না, কারণ দণ্ড, কারাদণ্ড এক প্রকার, যাবজ্জীবন কারাদণ্ড এক প্রকার। মনে আছে 5 প্রকার দণ্ডের মধ্যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, জরিমানা নাকি? বুঝেন নাই বোধহয়। যদি বলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা কি, যাবজ্জীবন কারাদণ্ড। আর যদি বলে রাষ্ট্রদ্রোহিতার ফলে সর্বোচ্চ কি কারাদণ্ড হতে পারে, তাহলে সর্বোচ্চ কত? 3 বছর। বুঝছেন? সূক্ষ্মভাবে লক্ষ্য না করলে কিন্তু ভেজাল আছে। কে বুঝেন নাই বলেন? 125 দেখেন, স্যার আর একটু বলবেন স্যার? আপনি কি বোঝেন না আগে সেটা বলেন, সেটা শুনি আগে। নির্মল, স্যার আমি বুঝতে চাচ্ছিলাম যে এই যে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে সর্বোচ্চ শাস্তি, হুম, এটা তো যে যাবজ্জীবন কারাদণ্ড আছে, আবার 3 বছর আছে। এইটা একটু মানে ক্লিয়ার যদি বলতেন স্যার। ক্লিয়ার বলা হলো যে সর্বোচ্চ শাস্তি বললে এক উত্তর, আর যদি বলে সর্বোচ্চ কারাদণ্ড কি, তাহলে আরেক উত্তর। যদি বলে সর্বোচ্চ শাস্তি, তাহলে উত্তর হবে যাবজ্জীবন কারাদণ্ড। আর যদি বলে সর্বোচ্চ কারাদণ্ড, তার মানে সর্বোচ্চ শাস্তি জিজ্ঞেস করে না, এই জায়গায় জিজ্ঞেস হয়েছে সর্বোচ্চ কি, কারাদণ্ড। তাহলে কারাদণ্ড হইলে কত? ওই যে স্বল্প মেয়াদী 3 বছর কারাদণ্ড, মানে সর্বোচ্চ 3 বছর। তাহলে আমার মনে রাখতে হবে শাস্তি বললে এক উত্তর, আর সর্বোচ্চ কারাদণ্ড বললে কি আরেক উত্তর। বুঝতেন নির্মল? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। 125 ধারা পড়তে হবে। দেখেন, বাংলাদেশের সঙ্গে মৈত্রী বন্ধনে আবদ্ধ আবদ্ধ কোন এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ। মৈত্রী বুঝেন? মানে বাংলাদেশের সাথে যার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এমন কোন রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমরা বাংলাদেশে থেকে যুদ্ধ করি বা যুদ্ধ ঘোষণা করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এখন আমি বুঝবো কিভাবে যে কোন দেশের সাথে আমার মৈত্রী বন্ধনে আবদ্ধ আছি, বা কে আমার বন্ধু সুলভ? এটা বাংলাদেশ সরকার গেজেট আকারে প্রকাশ করে, অমুক দেশ আমার বন্ধু। বুঝছেন? তো সেক্ষেত্রে সাজা কি হবে? যাবজ্জীবন কারাদণ্ড, যার সঙ্গে জরিমানা যোগ করা যেতে পারে, বা যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ কত 7 বছর পর্যন্ত হতে পারে, এবং যার সাথে জরিমানা যোগ করা যেতে পারে। তাহলে বাংলাদেশে থেকে যদি কেউ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে,
তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 125 ধারা। এখন বর্তমানে আবার মৈত্রী বন্ধনে আবদ্ধ আছে কিনা সেটাও বিষয়। আচ্ছা দেখেন, আমরা চলে আসি 128 ধারা। তো মজার বিষয় হলো যে ভারতের নিন্দা করে আবার রাত্রেবেলা যে হিন্দি গানে নাচে। দেখেন, আচ্ছা, আহ সরকারি কর্মচারী দ্বারা গোল দিবেন স্বেচ্ছাকৃতভাবে রাষ্ট্রবিরোধী অপরাধে বা যুদ্ধ অপরাধে কারারুদ্ধ বন্দীকে পালিয়ে যেতে দেওয়া। একজন সরকারি কর্মকর্তা তিনি ইচ্ছা করে এমন কোন আসামির পালাই যেতে দিছে যে রাষ্ট্রবিরোধী অপরাধে বা যুদ্ধ অপরাধীতে বন্দী আছে। বুঝছেন? ধরেন আমাদের দেশে বিচার হয়েছে যুদ্ধ অপরাধে 2012 সালে। এখন যদি কোনো সরকারি কর্মকর্তা যারা ওই যুদ্ধ অপরাধটা যখন কারাগারে ছিল ওই যুদ্ধ অপরাধীদের ইচ্ছা করেই তারে পালাই যেতে দিছে ইচ্ছা কইরা, তাহলে মামলা হবে কত ধারায়? 128 ধারায়। সাজা কত দেখেন? যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ আন্ডারলাইন করবেন 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। সো এখানেও একটা বিষয় খেয়াল করেন, এখন থেকে সূক্ষ্মভাবে দেখবেন। যদি বলে যে সরকারি কর্মচারী যদি স্বেচ্ছায় কোন যুদ্ধ অপরাধীকে পালিয়ে যেতে দেয় তাহলে সর্বোচ্চ সাজা কি? যাবজ্জীবন কারাদণ্ড। যদি বলে সরকারি কর্মচারী স্বেচ্ছায় কোন যুদ্ধ অপরাধীর পালিয়ে যেতে দিলে সর্বোচ্চ কারাদণ্ড কি? তাহলে কত? 10 বছর। সর্বোচ্চ কারাদণ্ডের কথা বললে 10 বছর। সামনের পরীক্ষা, সামনের এমসিকিউ কিন্তু আমার মতে, আমার যতটুকু ধারণা, সহজ হবে না, ইনশাল্লাহ কঠিনই হবে। তো যাই কঠিনই হোক, আমরা ভালোভাবে প্রস্তুতি নিলে আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। দেখেন 129 দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক গোল দিবেন অবহেলা পূর্বক যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেওয়া। আগেটা ছিল স্বেচ্ছায়, আর অবহেলা। স্বেচ্ছায় মানে ইচ্ছা করে ছাড়িয়ে দিছে, আর অবহেলা মানে ঘুমাচ্ছিল বা ডিউটি ঠিকঠাক ভাবে পালন করতে ছিল না, সেই ক্ষেত্রে হলো অবহেলা। এটা গোল দিবেন, এটা একটা এক্সেপশনাল সাজা। বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। আমাদের দণ্ডবিধিতে 3 বছর বিনাশ্রম আর কোথাও নেই। 3 বছর বিনাশ্রম একটা জায়গায় আছে, সেটা কত ধারা? 129। তাহলে লুৎফর সাহেব 128 আর 129 মধ্যে পার্থক্য বলেন ভাই আপনি। কি অপরাধ করছে? এই মাহবুব সাহেব বলেন দি, জোরে বলেন 128 আর 129 মধ্যে মৌলিক পার্থক্য কি? অভিযুক্ত করা হয়। বলেন। এই তাহমিনা বলেন তো 128 আর 129 মধ্যে পার্থক্য কি? ইচ্ছা করে পালাই যেতে দিছে 128, আর শাস্তির দরকার নাই। আর অবহেলা করে পালাই যেতে দিছে 129। সরকারি কর্মচারী নিয়ে পালাই যেতে দেয় নাই, সরকারি কর্মচারী দিতে পালাই যেতে। আচ্ছা জেনে রাখা ভালো। আসি দেখেন, তাহলে আমরা এই জায়গায় কি কোন কোন ধারা পড়বো? 121, 21 ক, 24, 25, 28, 29। মাঝের করা প্রয়োজন নাই, যদি আপনার মন চায়, যদি ঘুম না আসে তাইলে পড়বেন, যে আমি না ওইটা না পড়ে আমার শান্তি হচ্ছে না তাইলে পড়বেন। আমরা চলে এসে জেনে রাখা ভালো। দণ্ডবিধির 121 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন কারাবাস। গোল দিবেন 1870 সালে রাষ্ট্রদ্রোহিতা দণ্ডবিধিতে অপরাধ হিসেবে যুক্ত করা হয়। ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে রাষ্ট্রদ্রোহিতা দণ্ডবিধিতে অপরাধ হিসেবে যুক্ত করা হয় কত সালে? এই পূর্ণ বলেন তো, অপরাধমূলক ষড়যন্ত্র যোগ করা হয় কত সালে? হুম, আজকে পড়ছি, বলেন। এই বিপাশ ভাই, 1813। দণ্ডবিধিরও আগে 1913।
জি আচ্ছা দেখেন, তো ফৌজদারি কার্যবিধির 196 ধারায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা সহ রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ 127 ধারা বাদে কোনো আদালত আমলে নিবে না সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার কোনো আদেশ অনুসারে অভিযোগ দায়ের ছাড়া। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো যে এই যে যে আমাদের যে মানে এটা পড়ছিল ফৌজদারি কার্যবিধিতে, ফৌজদারি কার্যবিধিতে আপনাদের মনে আছে কিনা আমলে নেওয়া সংক্রান্ত বিশেষ বিধান 195 থেকে 199। 195-তে আছে যে সরকারি কর্মকর্তাকেই সংশ্লিষ্ট মামলা করতে হবে, মনে আছে? 196-তে বলছে রাষ্ট্রবিরোধী অপরাধ বা রাষ্ট্রদ্রোহিতা বা সরকার নির্দেশ অনুসারে কেউ না করলে আমলে দিবে না। 197-তে বলছে যে বিচারকের বিরুদ্ধে, নাকি বিচারক বা সরকারি কর্মকর্তা। 198-তে আছে চুক্তিভঙ্গ মানহানি, মনে আছে? দিগমিতা, চুক্তিভঙ্গ মানহানি দিগমিতা, সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারে। আর 199-তে আছে অ্যাডাল্ট্রি, ব্যভিচার, ব্যভিচারে মামলা করবে হাজবেন্ডের অনুপস্থিতিতে যার হেফাজতে ছিল তারা। বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন পেনাল কোড 1860 অনুসারে রাষ্ট্রদ্রোহিতা হলো, এই যে এই প্রশ্নটা এসেছিল, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের প্রতি অবজ্ঞা, রাষ্ট্রের প্রতি মানে রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা, রাষ্ট্রের প্রতি অবজ্ঞা, সরকারের প্রতি বিদ্বেষ। অধিকাংশ যাদের ধারণা নাই সবাই দাগাইছে রাষ্ট্র রিলেটেড যা আছে তাই, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে কি সরকারের প্রতি বিদ্বেষ। এই যে দেখেন 2 নাম্বার প্রশ্ন 2022 সালে এসেছে, রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ কারাদণ্ড কি? এই জায়গা উত্তর ভুল আছে, উত্তর লাগছে যাবজ্জীবন, কিন্তু এই জায়গা উত্তর হবে কত জানেন? 3 বছর। 3 করে দেন। সর্বোচ্চ সাজা বললে উত্তর হতো যাবজ্জীবন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। বলছি সর্বোচ্চ শাস্তি আর কারাদণ্ড তো একটা শাস্তি, তাহলে শাস্তি আর কারাদণ্ড এই দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? পার্থক্য হলো সকল দণ্ডই শাস্তি কিন্তু সকল শাস্তি কারাদণ্ড না, সকল কারাদণ্ডই শাস্তি কিন্তু সকল শাস্তি কারাদণ্ড না। আমাদের দণ্ডবিধি 53 ধারায় শাস্তি 5 প্রকার, সবার উপরে আছে যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে দ্বিতীয় নাম্বার আছে যাবজ্জীবন কারাদণ্ড, সবার উপর আছে মৃত্যুদণ্ড, তারপরে 2 নাম্বার হলো যাবজ্জীবন কারাদণ্ড, 3 নাম্বার হলো কারাদণ্ড, 4 নাম্বারে কি সম্পত্তি বাজেয়াপ্ত, 5 নাম্বারে কি জরিমানা। তাহলে এই 5 প্রকার শাস্তির মধ্যে সবার সর্বোচ্চ সাজা কি? মৃত্যুদণ্ড। তো যদি আসতো যে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি, তাহলে আমি দেখতাম যে রাষ্ট্রদ্রোহিতার কি কি সাজা আছে, যাবজ্জীবন আছে আর 3 বছর আছে, এই দুইটার ভিতরে সিরিয়ালি উপরে কে? যাবজ্জীবন, বুঝেন? আর এখানে আসছে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ কারাদণ্ড কি, কারাদণ্ড উল্লেখই করে দিছে, তাহলে তো যাবজ্জীবন এই জায়গা নাই। তাহলে কারণ যাবজ্জীবন কারাদণ্ড এক প্রকার সাজা, শুধু কারাদণ্ড কি আর এক প্রকার সাজা, তাহলে এই জায়গায় সর্বোচ্চ কারাদণ্ড কত? 3 বছর। 3 বছর, জি স্যার। বুঝেন কিনা? জি স্যার, এবার বুঝছি স্যার। আচ্ছা 3 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্য পেনাল কোড 1860 এর কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান আছে? কত অধ্যায়ে? 6ষ্ঠ অধ্যায়ে। সেলফ প্র্যাকটিসের 1, নতুন বইয়ের 1 আর কি, আর অন্যান্য যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আসেন আমরা আর একটু পড়ে ফেলি। গণশান্তির বিরুদ্ধে অপরাধ সমূহ, অফেন্সেস এগেইনস্ট দ্য পাবলিক ট্রাঙ্কুইলিটি, এটার অধ্যায় হলো 141 থেকে 160। দণ্ডবিধির 141 থেকে 160 ধারা পর্যন্ত গণশান্তির বিরুদ্ধে অপরাধ সমূহ আলোচনা করা হয়েছে। এই সকল অপরাধগুলোকে নিম্নলিখিত গোল দিবেন। 3টি ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। এই জায়গায় মোট 3টা অপরাধ নিয়ে আলোচনা করছে। একটা হলো বেআইনি সমাবেশ, একটা হলো দাঙ্গা, আর একটা হচ্ছে মারামারি। আপনারা চেষ্টা করবেন এই যে প্রতিটা অপরাধের ইংরেজি টার্মটা মনে রাখার। আমরা অভিন্ন অভিপ্রায়, কমন ইন্টেনশন পড়ছি নাকি? অপরাধজনক ষড়যন্ত্রের ইংরেজি কি? ক্রিমিনাল কনস্পাইরেসি। আর বারবার দেখতে দেখতে
আপনার এক সময় আপনার অবচেতন মনে ওইটার বাংলা আর ইংরেজি মুখ দিয়ে বেরোবে, যে আমাদের আলম ভাই মাঝে মাঝে বেরোয় নাকি? না, এটা সত্য কথা। আপনার ওই যে কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ, যে বারবার দেখছে, কত ধারা, 93 ধারা। আচ্ছা দেখেন, হট আর নট কনসেন্ট 90 ধারা। তো এই যে দেখেন, তাহলে বেআইনি সমাবেশকে বলে আনলফুল অ্যাসেম্বলি, দাঙ্গারে বলে রায়োটিং, মারামারিরে বলে FI। তো প্রথমে আমরা চলে এসি বেআইনি সমাবেশ কি। বেআইনি সমাবেশের আগে একদিন আমরা আলোচনা করছিলাম, বেআইনি সমাবেশ আর 149। আচ্ছা দেখেন, দণ্ডবিধির 141 ধারায় বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে 5 বা 5-এর অধিক ব্যক্তি, এটা আন্ডারলাইন করেন, 5 বা 5-এর অধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত যদি তাদের মধ্যে 141 ধারায় উল্লেখিত কোন সাধারণ উদ্দেশ্য থাকে। তাহলে বেআইনি সমাবেশ হতে হলে কয়জন সদস্য লাগবে? 5 বা 5-এর অধিক। এখন আমরা বেআইনি সমাবেশের শর্ত সমূহতে আসি। দেখেন শর্ত সমূহ, বেআইনি সমাবেশ সংগঠিত হতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। 1, সর্বনিম্ন 5 বা 5-এর অধিক সদস্য থাকতে হবে। আর সমাবেশের উদ্দেশ্য অবশ্যই 141 ধারায় আন্ডারলাইন করবেন, সাধারণ উদ্দেশ্য সমূহের যে কোনো একটি হতে হবে। 141 ধারায় উল্লেখিত কোনো অপরাধ সংগঠন করা যদি 5 বা ততোধিক ব্যক্তির উদ্দেশ্য না হয়, সেক্ষেত্রে উক্ত সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হবে না। আমার কথা শুনেন, 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় যদি জড়ো হয়, এটার বলে সমাবেশ। আমরা এই জায়গায় কিন্তু সমাবেশে আছি, কারণ এই জায়গা 5-এর অধিক ব্যক্তি আছে। এখন আমাদের সমাবেশটা বেআইনি সমাবেশ হবে যদি 141 ধারায় 5টা সাধারণ উদ্দেশ্য আছে, মানে 5টা কাজের কথা বলা আছে। ওই 5 বা ততোধিক ব্যক্তি যদি ওই 5টা কাজের যে কোনো একটা করে, তখন ওই সমাবেশটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। বাট যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত লফুল অ্যাসেম্বলি, যখন করবে তখন কি? আনলফুল অ্যাসেম্বলি। এখন এই 5টা সাধারণ উদ্দেশ্য কি, এটা আমরা পড়বো। এই যে দেখেন, দণ্ডবিধির 141 ধারায় যে সকল উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে সেগুলো সাধারণ উদ্দেশ্য বলে গণ্য হবে। এই সাধারণ উদ্দেশ্য সমূহ মূলত অপরাধজনক কার্য। 141 ধারায় গোল দিবেন, 5 ধরনের সাধারণ উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। এটা বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে সাধারণ উদ্দেশ্য কয় প্রকার, কয় ধরনের? 5 প্রকার। কত ধারায় বলেছে? 141 ধারায়। নিম্নলিখিত সাধারণ উদ্দেশ্য নিয়ে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ মর্মে গণ্য হবে। 1 নাম্বার দেখেন, বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করতে। এটার অর্থ কি? 5 বা ততোধিক ব্যক্তি আমরা একত্রিত হইয়া যদি এমন কোনো কাজ করি যে সরকারের ভয় দেখাই বা সরকারি কর্মকর্তারে কি ভয় দেখাই, তাহলে আমাদের সমাবেশ কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। পুলিশ আসামিরে ধরতে আসছে, আমরা গ্রামবাসী আসামি ধরতে দেই নাই, তাহলে সরকারি কর্মকর্তারে কি দেখাইছি? ভয় দেখাইছি। কি সমাবেশ? বেআইনি সমাবেশ। 2 নাম্বার, এর পাশে বা লেখেন, বা বা দিলে ভালো বুঝবেন। আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। যে কোনো জায়গায় একটা লফুল কাজ হচ্ছে, মানে আইনগত একটা কাজ হচ্ছে, আমরা 5 বা ততোধিক ব্যক্তি গিয়ে ওই আইনগত কাজটারে বাধা দিচ্ছি। ওই যে সেম উদাহরণ দেওয়া যায় যে আসামিরে ধরতে গেছে, পোস্টমর্টেম যাতে না করতে পারে, তারপরে পুলিশে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটে কবর থেকে লাশ উত্তোলন করতে দেয় নাই, তাহলে আইন বা আইনি প্রক্রিয়া বলবৎ করে বাধা দেওয়া, এটা ও যদি আমরা 5 বা ততোধিক ব্যক্তি দেয় কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। তারপরে দেখেন, ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠন। 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গা হইয়া যদি কারো কোনো ক্ষতি করে, ক্ষতি করে মানে হলো ধরেন ভাঙচুর করা, কোনো কিছু মেরে ফেলা, পশু পাখি মেরে ফেলা, তারপরে মৎস্য মেরে ফেলা, ঘর আগুন দিয়ে পুড়াই দেয়, এগুলো হলো ক্ষতি। অপরাধমূলক অনধিকার প্রবেশ মানে 5 বা ততোধিক ব্যক্তি আর একজনের বাড়িতে তার অনুমতি ছাড়া প্রবেশ করছি, বা অন্যান্য অপরাধ। তার মানে সহজ কথায় বললে 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হইয়া কোনো অপরাধ করলেই সেটা কি? বেআইনি সমাবেশ। তারপরে দেখেন, সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ করতে। সম্পত্তির কি? বলপূর্বক দখল গ্রহণ করতে। 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া আমরা মাহবুব সাহেবের বেকারি দখল করছি, যে এই বেকারির বিস্কুট চানাচুর এখান থেকে আমরা খাবো, তুমি আর পাবা না, তাহলে আমরা এটা কি করছি? বেআইনি সমাবেশ। তারপরে দেখেন 5 নাম্বার, অপরাধমূলক বল প্রয়োগ করে মানে শক্তি খাটাইয়া কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না,
একজন ব্যক্তি ভোট দিতে বাধ্য না, তারে ভয় দেখাইয়া ভোট দিয়েছি যে সিল দে, এই নাম্বারে সিল দে। যে কাজ করতে বাধ্য না তারে তা করতে, আর যে কাজ করতে অধিকারী মানে যে কাজ করতে বাধ্য সেই কাজ করা হতে তাকে বিরত থাকতে বাধ্য করা। যে কাজ করতে বাধ্য না তারে সেটা করতে বাধ্য করা, আর যে কাজ করতে বাধ্য সেটা করা থেকে তাকে কি বিরত রাখা। এই পাঁচটা সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে সেটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141 ধারায়, সাধারণ উদ্দেশ্য 5টা, এটাও বলছে কত ধারায়? 141 ধারায়। তো আমরা জেনে রাখা ভালো, যদি দেখি আসেন যে বেআইনি সমাবেশের জন্য সর্বনিম্ন 5 জন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন। দণ্ডবিধির 141 ধারায় 5 ধরনের উদ্দেশ্যকে সাধারণ উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। বেআইনি সমাবেশ অনুষ্ঠানকারী ব্যক্তিদের 141 ধারায় উল্লেখিত 5 ধরনের সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটি থাকতে হবে। আমরা বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন যে দ্য পেনাল কোড 1860 এর কোন ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে? কোন ধারায়? 141। দ্য পেনাল কোড 1860 অনুযায়ী সর্বনিম্ন কতজনের অংশগ্রহণে বেআইনি সমাবেশ হবে? কতজন? যদি বলে সর্বোচ্চ 5 জন, সর্বনিম্ন 5 জন, আর সর্বোচ্চ তো এখানে উল্লেখ নেই। আর সাধারণ উদ্দেশ্যের কথা বললে কয়টা? 5টা। কত ধারায়? 141 ধারায়। এখন আমরা দেখবো 149। ভাই এখানে 149 নিয়ে অনেক কথা লেখা আছে। মূল থিম হলো যে বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাদের যৌথ দায় সম্পর্কে আলোচনা করছে 149। বেআইনি সমাবেশের সদস্যরা ধরেন কারো ঘর পোড়াই দিছে, তাহলে এই ঘর পোড়ানোর জন্য সবাই সমানভাবে দায়ী হবে। বেআইনি সমাবেশের সদস্যরা কাউকে হত্যা করছে, তাহলে হত্যার জন্য সবাই সমানভাবে দায়ী হবে। সবার সমান অংশগ্রহণের প্রয়োজন নাই, কিন্তু সবার কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে, সবার এক জায়গায় উপস্থিত থাকতে হবে। তাহলে আমি যদি বলি যে 141-এর সাথে 149-এর পার্থক্য কি? 141-এ বলছে বেআইনি সমাবেশের সংজ্ঞা, আর বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তারা সকলে সমানভাবে তাই হবে, এটা বলছে কততে? 149 নাকি? তো এটা আপনারা এমনি পড়ে নিয়েন, রিডিং পড়ে নিয়েন, এত কিছু পড়তেছি না। 34 149-এর পার্থক্যটা আমরা পড়ছি। বিগত বছরে একটা প্রশ্ন পড়ি, দেখেন 2020 সালে এসেছে। 1 নাম্বার, দ্য পেনাল কোড 1860 এর কোন ধারার বিধান অনুযায়ী অপরাধ সংগঠনে অংশগ্রহণ না করা সত্ত্বেও শুধু সাধারণ উদ্দেশ্য থাকায় অপরাধ সংগঠনের অপরাধী অভিযুক্ত হয়? মানে সরাসরি সে মারপিট করে নাই, কিন্তু তার সাধারণ উদ্দেশ্য ছিল, উপস্থিত ছিল, তাহলে কত ধারা? 149। এবং এখানে দেখেন 141 আর 149-এর পার্থক্য অলরেডি আমি বলছি। সাধারণ উদ্দেশ্য 5টা বা বেআইনি সমাবেশের সংজ্ঞা এটা দিচ্ছে 141, আর বেআইনি সমাবেশের সদস্যদের দায় এটা বলছে কততে? 149। এই নাইম গাজী, আপনি বলেন তো বেআইনি সমাবেশ কাকে বলে, একটা উদাহরণ দিয়ে বলেন। হুম হুম তারা যদি কোনো অপরাধ করে সবাই সমানভাবে দায়ী হবে, এটা বলছে 149। আচ্ছা, এখানে সেলফ প্র্যাকটিসে একটা প্রশ্ন আছে 11 নাম্বার, নতুন পুরাতন বইয়ের সাথে মিলে কিনা দেখেন। দণ্ডবিধির 149 302 ধারায় 10 জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল, যার মধ্যে 6 জনকে আদালত খালাস দিছে। খুনের মানে খুন করার ক্ষেত্রে সকলের সাধারণ উদ্দেশ্য ছিল 302 এর সাথে 149, কিন্তু 6 জনকে খালাস দিছে, বাকি থেকে কয়জন? 4 জন। 4 জনের ক্ষেত্রে তো 149 হয় না, তাহলে চার্জ পরিবর্তিত হয়ে এই জায়গায় আসবে কত? 34। আমরা দাঙ্গাটা পড়ে ফেলি, আরেকটু আছে দেখেন, দাঙ্গা রায়োটিং। দণ্ডবিধির 146 ধারায় দাঙ্গার সংজ্ঞা দিছে 146-এ। দাঙ্গা হলো বেআইনি সমাবেশের সদস্যরা যখন শক্তি বা উগ্রতা প্রদর্শন করে তখন সেটাকে বলে দাঙ্গা।
দেখেন বেআইন সংজ্ঞা দিছে 146 রায়োটিং, বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গোল দিবেন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে, কি কি শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে অনুরূপ সমাবেশের প্রত্যেক সদস্য দাঙ্গার অপরাধে দোষী হবে। কত ধারা? 146। সুতরাং কোন ব্যক্তিকে দাঙ্গার জন্য দায়ী করতে হলে অবশ্যই প্রথমে থাকতে হবে কি? বেআইনি সমাবেশ, অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ থাকতে হবে, আর উক্ত সদস্যদের বেআইনি সমাবেশের কি থাকতে হবে? সাধারণ উদ্দেশ্য থাকতে হবে। তারপরে দেখেন বেআইনি সমাবেশ কর্তৃক উক্ত সমাবেশের কোন সদস্য দ্বারা শক্তি বা উগ্রতা প্রদর্শন করা, মানে ওখানে আপনি মারামারি হানাহানি শুরু করে দিচ্ছেন, এমন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হয়েছে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে। তাহলে আমরা যেটা এখানে ব্যাখ্যা দিই সেটা হলো যে বেআইনি সমাবেশ আর দাঙ্গার পার্থক্য কি। দেখেন সকল দাঙ্গার মধ্যেই বেআইনি সমাবেশ আছে, কিন্তু সকল বেআইনি সমাবেশই দাঙ্গা না। বেআইনি সমাবেশে যদি শক্তি বা উগ্রতা প্রদর্শন করে তাহলেই কি বলে? দাঙ্গা। তাহলে আমরা বলতে পারি যে মূল অপরাধ হলো বেআইনি সমাবেশ, আর বেআইনি সমাবেশের একটা গুরুতর প্রকৃতি হচ্ছে কি? দাঙ্গা। এ হলো পার্থক্য। আমরা দাঙ্গা এবং বেআইনি সমাবেশের শাস্তিতে চলে আসি, একটু শাস্তি পড়ে নি, তারপরে এফরে পড়বো। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছিল কততে? 141। শাস্তি বলছে 143। দেখেন বেআইনি সমাবেশের সদস্য হওয়া যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ গোল দিবেন 6 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। এটা এখন আপোষযোগ্য। 2025 সালের আগ পর্যন্ত এটা আপোষযোগ্য ছিল না, শাস্তি মাত্র 6 মাস, কিন্তু আপোষযোগ্য ছিল। 2025 সালের ফৌজদারি কার্যবিধির সংশোধনীতে বেআইনি সমাবেশকে কি করা হয়েছে? আপোষযোগ্য। আগে দণ্ডবিধি 325 ধারা ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট, মানে স্বেচ্ছায় গুরুতর আঘাত করা, সামনে গিয়ে পড়বো, ওইটা ছিল আগে আপনার জামিন যোগ্য, এখন সেটা করা হয়েছে জামিন অযোগ্য। আচ্ছা, তাহলে শুধু বেআইনি সমাবেশের শাস্তি কত ভাই? 6 মাস। 144 ধারা দেখেন, 144। এখন আবার 144 কেউ বলে না জরুরি অবস্থা, এটা দণ্ডবিধির 144। 144 ধারা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান। আপনার কাছে মারাত্মক অস্ত্র আছে, এমন অবস্থায় যদি বেআইনি সমাবেশে যোগদান করেন তাহলে শাস্তি হবে কততে? 144 ধারায়। যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত? 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে আমার এই শাস্তি মনে রাখতে হবে, শুধু বেআইনি সমাবেশের শাস্তি 6 মাস। 143 মারাত্মক অস্ত্র সহ হলে 2 বছর, কত? 144। 145 দেখেন, প্রায় শেষ পর্যায়ে আসছি। দেখেন কোন বেআইনি সমাবেশ ভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে, মানে এটা ভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছেও তাতে যোগদান করে বা অবস্থান করা। বেআইনি সমাবেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসে ভঙ্গ করার নির্দেশ দিয়েছে, তারপরে সে জায়গা কি অবস্থান করছে, তাহলে শাস্তি কত? যে কোনো বর্ণনা কারাদণ্ড যা কতদিন হতে পারে? 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে শুধু বেআইনি সমাবেশের শাস্তি 143-এ 6 মাস, মারাত্মক অস্ত্র সহ হইলে 144-এ 2 বছর, ভঙ্গ করে দেওয়ার পরে যোগদান করলে 145-এ 2 বছর। দাঙ্গার সংজ্ঞা দিছিল কততে? 146। দাঙ্গার শাস্তি আছে দেখেন 147, এটা আমরা পড়ে ফেলি। দাঙ্গার শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা কত? 2 বছর। 147-এ দাঙ্গার শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর। আর আমরা চলে এসে 148, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা। মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা মানে আপনি দাঙ্গা করছেন মারাত্মক অস্ত্র নিয়ে, যে কোনো বর্ণনার কারাবাস গোল দিবেন যা 3 বছর পর্যন্ত হতে পারে, বা জরিমানা বা উভয়। ভাই এগুলা একটু বারবার রিডিং করবেন, এগুলো মুখস্থর বিষয় না, একবার মাথায় গেঁথে গেলে আর ভুলবেন না। তাহলে শুধু দাঙ্গার শাস্তি 147-এ 2 বছর, আর মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করলে 148-এ কত? 3 বছর। এখন বেআইনি সমাবেশের দাঙ্গা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যদি না থাকে আমরা একটি মারামারির সংজ্ঞা পড়ে আসি। মারামারি বা এফ্রে, ইম্পর্টেন্ট। মারামারি বা এফ্রে বা এটাই মনে রাখেন। এখন দেখেন যখন গোল দিবেন 2 বা ততোধিক ব্যক্তি গোল দিবেন প্রকাশ্য স্থানে
ঝগড়া করে, এমন না যে আপনার ফিজিক্যালি হাতাহাতি করা লাগবে, এমন না, শুধু দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে কি করতেছেন, ঝগড়া করতেছেন, গালিগালাজ করতেছেন, গণশান্তি ভঙ্গ করে, তখন তারা মারামারি করে বলে গণ্য হবে। বুঝছেন? অবশ্যই সেটা হতে হবে কোথায়, প্রকাশ্য স্থানে। এখন প্রকাশ্য স্থান মানে এই না যে সবসময় ওই ওই স্থানের মালিক সরকার। প্রকাশ্য স্থান ব্যক্তিগত জায়গাও হতে পারে, ধরেন একটা মসজিদ ব্যক্তিগত, কিন্তু ওই জায়গায় সবাই অংশগ্রহণ করে, প্রকাশ্য স্থান। সিনেমা কি, সবাই যাচ্ছে কি, প্রকাশ্য স্থান। মন্দির দেখা গেল ব্যক্তিগত মন্দির, কিন্তু সবাই ওই জায়গায় পূজা করতে যায়, এটাও কি প্রকাশ্য স্থান। তাহলে উপাদান দেখেন, দুই বা ততোধিক ব্যক্তি থাকা, প্রকাশ্য স্থানে মারামারি বা বিবাদ করা, আর এর কারণে গণশান্তি কি বিনষ্ট করা। যেমন দেখেন, রেলওয়ে প্ল্যাটফর্ম, থিয়েটার হল, পার্ক ইত্যাদি প্রকাশ্য স্থান, এমন স্থানে বিবাদ করে গণশান্তি বিনষ্ট করা 159 ধারায় মারামারি মর্মে গণ্য হবে। তাহলে এফের সংজ্ঞা দিছে কত, 159। মারামারির জন্য কোনো ব্যক্তি গোল দিবেন যে কোনো বর্ণনার কারাবাস, এটা বিবিআই, যে কোনো বর্ণনার কারাবাস যা 1 মাস পর্যন্ত হতে পারে, মাত্র 1 মাস কারাদণ্ড, বাট এটা যে কোনো বর্ণনার, বা অর্থদণ্ড যা কত 100 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়দণ্ড। ভাই এখানে একটা শিখাই দিই, সামনে অনেক ক্লাস টেস্টে পাবেন বা বার কাউন্সিলের পরীক্ষাও আসতে পারে, যদি এই ধরনের প্রশ্ন আসে যে মারামারির সর্বোচ্চ শাস্তি কি, তার 1 মাস পর্যন্ত তো আমরা জানি, 1 মাস পর্যন্ত বা 100 টাকা পর্যন্ত। এখন যদি বলে সর্বোচ্চ শাস্তি কি, অপশনে আছে 1 মাস সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, তাহলে উত্তর হবে ওইটা সর্বোচ্চর কথা বললে। কারণ আপনি দেখবেন যে 1 মাস পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড, তার মানে আপনি বিচারকের আসনে নিজে বসবেন, দেখবেন যে এই জায়গা, তাহলে আমি সর্বোচ্চ বিচারক কি সাজা দিতে পারে, 1 মাস সশ্রমের বেশি তো পারবে না, আর অর্থদণ্ড কত 100 টাকার বেশি তো পারবে না, একটা সীমা তো আছে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ সাজা যদি বলে 1 মাস সশ্রম কারাদণ্ড পর্যন্ত, নাকি 1 মাস সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, যদি অপশনে ওই অপশনটা থাকে, তাহলে উত্তর হবে এটা। যে জায়গায় যে শাস্তিতে যে কোনো বর্ণনা আছে, ওই ধারায় যদি বলে সর্বোচ্চ কি সাজা হতে পারে, তাহলে যেটা সশ্রম আছে উত্তর সেটা, এবং অর্থদণ্ড আছে সেটা। তাহলে মারামারির জন্য যে কোনো বর্ণনার কারাবাস যা 1 মাস পর্যন্ত হতে পারে, বা 100 টাকা পর্যন্ত অর্থদণ্ড, বা উভয়। কত ধারা, 160। তাহলে মারামারির সংজ্ঞা দিছে কততে, 159, আর শাস্তি 160। জেনে রাখা ভালো, দেখেন বেআইনি সমাবেশ এবং দাঙ্গার ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন সদস্য থাকতে হবে, নাকি? আর মারামারির ক্ষেত্রে কয়জন, সর্বনিম্ন 2 জন। বলেন তো আমরা এই যে 160 পর্যন্ত পড়লাম, কোনটার ক্ষেত্রে একজনও হতে পারে, প্ররোচনার ক্ষেত্রে একজনও হতে পারে। এবার আমরা ওই শাস্তির ছকে আর একটু যাই। 153 ক দেখেন, এটা ইম্পর্টেন্ট। শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা বৃদ্ধি করা। আপনি এমন একটা কাজ করছেন যে শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা বৃদ্ধি হয়েছে, শ্রেণী কারা, হিন্দু মুসলিম, 2 বছর পর্যন্ত কারাবাস, অর্থদণ্ড বা উভয়। 153 খ বিবিআই, রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্র প্রভৃতিকে প্ররোচিত করা। পাবলিক ইউনিভার্সিটি গুলোতে মিছিলের সময় হল থেকে ছাত্রদের বলে যে আসতেই হবে, এই যে প্ররোচিত করা, সাজা কত, 2 বছর পর্যন্ত কারাবাস, অর্থদণ্ড বা উভয়। তাহলে শ্রেণী সবার মধ্যে বৈষম্য 153 ক, রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য প্রভৃতিকে নিয়ে যাওয়া 153 খ, আর 59 তো বললামই। সেলফ প্র্যাকটিসে যা আছে কষ্ট করে পড়ে ফেলবেন, কোনোটা যদি না বুঝেন আমার এসে জিজ্ঞাসা করবেন। আমরা আগামী শনিবার নেক্সট ক্লাস, যেদিন আমরা সরকারি কর্মকর্তা তাদের বৈধ পারিশ্রমিক ব্যতীত যদি পারিতোষিক গ্রহণ করে সেই সংক্রান্ত অপরাধ দিয়ে পড়া শুরু করবো 161 ধারা থেকে। তো আজকে এই পর্যন্তই, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আগামী 3 দিন আমাদের বন্ধ। শনিবারে আপনাদের ফৌজদারি কার্যবিধির 100 মার্কের পরীক্ষা প্লাস দণ্ডবিধির ক্লাস। হ্যাঁ কি বলছিলেন বলেন। শনি মানে আমাদের এই দণ্ডবিধির কি কোনো পরীক্ষা আছে? দণ্ডবিধির আজকের পরীক্ষা তো হয়ে গেছে, আজকেরটা দিছেন? না দেই নাই। আর পরীক্ষা আগামীতে কোনো পরীক্ষা? আগামী শনিবারে ফৌজদারি পরীক্ষা, ও পুরো ফৌজদারি 100। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।